আজকে আমাদের 4th ডে এখানে, আর হ্যাভলকে আজকে আমাদের শেষ দিন। সকাল এখন 7টার মতো বাজে, আমাদের গাড়ি অলরেডি এসে গেছে। তাড়াহুড়ো করে এখন প্যাকিং করছি, মানে যেটুকুনি বাকি আছে গতকাল করে রেখেছিলাম মেজরিটিটা। এখন আমরা বেরোবো, আবার সেই ফেরি করি, আবার আমরা পোর্ট ব্লেয়ার আজকে ফিরে যাচ্ছি। তো চলো তোমাদের দেখাবো সারাদিনটা। আর কালকে প্রচুর অ্যাক্টিভিটি করেছি আমরা, সেগুলো তো শেয়ার করেছি লাস্ট দিনের ব্লগে, সেজন্য অল্প একটু টায়ার্ড লাগছে। তারা তোমাদের দেখাই আমাদের রুমের সিচুয়েশন। এই হচ্ছে রুমের অবস্থা। তো মোটামুটি প্যাকিং হয়ে গেছে, কয়েকটা জিনিস বাইরে পড়ে আছে, এই যে সেগুলোকে এখন প্যাক করছি, এরপর বেরিয়ে পড়বো। তোমাদের বাইরেটা একবার দেখাবো। বাইরেটা এত সুন্দর, মানে ঠিক ট্রপিক্যাল আইল্যান্ড যাকে বলে, একদম এক্স্যাক্ট সেরকম। এত সবুজ, আর তার পাশে সমুদ্র, একদম নীল সমুদ্র। সমুদ্রের রংটাও মানে একদম অদ্ভুত, মানে এত সুন্দর সমুদ্রের রং আমি এর আগে কখনো দেখিনি। চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম, আমাদের গাড়ি এসে গেছে। এত সুন্দর আর সবুজ প্রপার্টিটা ছেড়ে যাওয়ার তো একদমই মনে ইচ্ছা ছিল না, কিন্তু কিছু করার নেই। আমি সামনে বসবো। চারিদিকে সবুজ প্রকৃতিকে বিদায় জানিয়ে আমরা পাড়ি দিলাম আবার পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। কমেন্ট সেকশনে তোমরা অনেকেই বলেছো যে তোমরা আন্দামান ট্রিপের প্ল্যান করছো। যারা যারা আন্দামানে আসতে চাইছো তারা অবশ্যই হ্যাভলকে এসো। ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চাইলে এলিফ্যান্ট বিচ হচ্ছে একদম আইডিয়া। আর যারা সমুদ্র বা নেচার এনজয় করতে চাও এখানকার, তারা রাধানগর বিচ বা কালাপাথর বিচ এগুলো ট্রাই করতে পারো। হ্যাভলকের মতো আরেকটা পপুলার ট্রাভেল ডেস্টিনেশন হচ্ছে নীল আইল্যান্ড। যদিও টাইম ক্রাঞ্চের জন্য আমরা সেখানে গিয়ে উঠতে পারিনি, কিন্তু তোমরা যদি হাতে 6-7 দিন মতো সময় নিয়ে আসো তাহলে নীল আইল্যান্ডটা অবশ্যই ঘুরে এসো। আমার মারা গত বছর নীল আইল্যান্ড ঘুরে গেছে, আর আমি ছবিতে দেখেছি জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। পৌঁছে গেছি আমরা ফেরি যেখান থেকে ছাড়বে সেই লোকেশনটায়। 2 দিন আগে আমরা এখানেই পোর্ট ব্লেয়ার থেকে ফেরি করে এসে ল্যান্ড করেছিলাম। ওই দূর থেকে দেখা যাচ্ছে এখন আসছে আমাদের পোর্ট ব্লেয়ারে নিয়ে যাওয়ার বাহন। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে আসার এক্সপিরিয়েন্সটা যতটাই সুন্দর ছিল, ফেরার এক্সপিরিয়েন্সটা ছিল ঠিক ততটাই ডিফিকাল্ট। শুরুর দিকে সবকিছু ঠিকঠাকই লাগছিল, কিন্তু আস্তে আস্তে ফেরিটা অসম্ভব জোরে জার্কিং করতে শুরু করে। সমুদ্রটা একটু রাফ ছিল, আর আমাদের ফেরিটা ছিল সাইজে বেশ ছোট। সেখান থেকেই মোশন সিকনেস শুরু হয়। ফেরির মধ্যে যারা যারা ছিল সবারই মাথা ঘোরা আর বমি বমি ভাব। অনেকে তো নিজেদের সিটে বসে ওপেনলি বমি করছিল। আর সব থেকে টাফ ব্যাপারটা ছিল যে সিট থেকে উঠে ঘোরাঘুরি করা বা বাইরে একটু ফ্রেশ এয়ার নেওয়ারও কোনো সুযোগ ছিল না। 90 মিনিটের একটা টেরিবল এক্সপিরিয়েন্সের পর আমরা ফাইনালি এসে ল্যান্ড করেছি। গাড়ি অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছিল। গাড়ি করে এখন আমরা সোজা যাব আমাদের হোটেলে। প্রথম দিন আন্দামান এসে আমরা পোর্ট ব্লেয়ারের যে হোটেলটাতে উঠেছিলাম, আজকেও সেই এক্স্যাক্ট হোটেলেই আমরা আবার ফেরত যাচ্ছি। পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে। আমি ভাবছিলাম যে একটা রুম ট্যুর দেবো, তারপরে মনে পড়লো যে আন্দামানের ফার্স্ট ডেতে অলরেডি একটা রুম ট্যুর দিয়েছিলাম, আর এই রুমটা এক্স্যাক্টলি সেই রুমটার মতোই দেখতে। আগের রুমটার মতোই সেম। হ্যাঁ, এই রুমে বেশি জানলা আছে আমার মনে হচ্ছে। আগের রুমটাতে এতগুলো জানলা ছিল না। দেখি জানলা দিয়ে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে কিনা। ওই যে এয়ারপোর্টটা, ওই যে এয়ারপোর্ট। অবস্থা খারাপ, বমি টমি করে। সব জায়গা থেকে জল বেরিয়েছে, সারা জায়গায় ঘেমে অস্থির তুমি। হ্যাঁ, একটু জল খাবে? জল কোথায়? ফেরি রাইডটা করার পর হোটেলে এসে আমাদের দুজনেরই গা একদম ছেড়ে দিয়েছে। তো আমরা যেহেতু একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি, তাই সময় আমাদের একদম বাধা। তাই এর মধ্যেই কোনো রকমে রেডি হয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে।
পোর্ট ব্লেয়ারে ফেরি চলে এসেছি আবার কিছুক্ষণ হলো। আমাদের ফেরি রাইডটা তো একদম ডেঞ্জারাস ছিল, মানে অরিন্দম তো বেশ কয়েকবার বমি করেছে, আমি কোনো মতে বমিটা চেপেছিলাম, বাট দুজনেরই শরীর খুব খারাপ। যাই হোক, এখন এসে আমরা দুজনেই শুয়ে পড়লাম, কিন্তু শোয়ার মধ্যেও মনে হচ্ছে আমরা রীতিমতো দুলছি। ফেরির যে সেন্সেশনটা সেটা তখনও হচ্ছে, বাট কোনো মতে একটুখানি রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নেওয়ার পর এখন আমরা আবার বেরোচ্ছি। আমরা যাবো আজকে চিড়িয়াটাপু, ওখানটা ঘুরে দেখবো। ওখানে নাকি একটা বটানিক্যাল গার্ডেন আছে সুন্দর, আর একটা সি বিচও আছে, তো ওই ধারটাতে ঘুরবো। এটা হচ্ছে আজকে প্ল্যান। আজকে আমাদের এখানে লাস্ট ডে। কালকে সকালবেলা মানে দুপুরবেলা 12টার সময় আমাদের ফ্লাইট, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো আজকে আমরা যতটা সম্ভব আমরা এনজয় করার চেষ্টা করবো আর কি। ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা শুনে অলরেডি হয়তো বুঝতে পেরে গেছো যে আমাদের গাড়ি চলে এসছে। চিড়িয়াতাপু আন্দামানের নেচার প্যাকড একটা স্পট। এই জায়গাটা মূলত ওয়াইল্ড লাইফ, ফরেস্ট আর সিনিক ভিউ পয়েন্টের জন্য পরিচিত। মেইন রোড থেকে আমাদের গাড়িটা এখন ফরেস্ট এরিয়ার দিকে এগোচ্ছে। এখানে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা হাইক করব চিড়িয়াতাপুর ফরেস্ট ট্রেল দিয়ে। আমরা আমাদের হাইকটা শুরু করব মুন্ডা পাহাড় বিচ থেকে, যেটা চিড়িয়াতাপুর সাদার্ন পার্টে অবস্থিত। গল্প করতে করতে পৌঁছে গেছি আমরা আমাদের ট্রেল হেডে, যেখান থেকে হাইকটা শুরু হবে। চারিদিকটা সবুজে ভরা উজ্জ্বল একটা দিন, আর ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আজকেও বাইরে প্রচন্ড গরম আর সেরকম রোদ, তাই হাইক করার সময় যাতে আমরা দুজনেই ওয়েল হাইড্রেটেড থাকি, তাই এখান থেকে প্রথমেই একটা ডাব কিনে নিলাম। আন্দামানে এসে তোমরা কিছু খাও আর না খাও, ডাব অবশ্যই ট্রাই করো। আমি যত জায়গা থেকে ডাব খেয়েছি একটা জায়গাও আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। এইটা হচ্ছে মুন্ডা পাহাড় বিচ। শুনেছি এখানে খুব ভালো সানসেট দেখা যায়। কোথায় যাচ্ছিস বল? মুন্ডা পাহাড়। কি পাহাড়? মুন্ডা পাহাড়। পাহাড়টা কোথায়? আমি তো জঙ্গল দেখতে পাচ্ছি, আর একটা সমুদ্র দেখতে পাচ্ছি নাকি। হ্যাঁ, এখান দিয়ে আমরা ঢুকবো। হ্যাঁ, এইখান থেকে শুরু হলো আমাদের হাইক। জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরেই এখন আমরা হাঁটতে শুরু করেছি। ভালো উঁচু রাস্তা গো, ওরে বাপ। ট্রেলটা ন্যারো কিন্তু ওয়েল মার্ক, তাই রাস্তা খুঁজে পেতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। কিছু গাছের রুটস আর স্টোনের উপর দিয়ে হালকা ক্লাইম করে উঠতে হচ্ছে উপরে, খানিকটা স্লো পেসেই, তাই আমরা এখন হাঁটছি। চলো। এই জুতোটা পরে তুমি হাইক করতে পারছিলে না, মনে আছে? ওখানে এই চটিটা পরে। হ্যাঁ, এটা পরে পায়ে লাগবে। কালকে হাইক করতে প্রবলেম হয় না। এই তো চটি পরে পায়ে লাগছে না। কোন দিকে যেতে হবে? ছাতাটা লাগছে না, না জঙ্গলের ভেতরে ছায়া আছে। জঙ্গলটা বেশ অন্যরকম না, গাছের শিকড় দিয়ে এরকম সিঁড়ি সিঁড়ি হয়ে গেছে। পুরো ঘন জঙ্গল, চারিপাশে প্রচুর পাখি রাখছে, তার সাথে অল্প অল্প হাওয়াও দিচ্ছে। আজকে হাইক করে মাউন্টেন টপে পৌঁছানোর পথে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে এখানে, তার মধ্যে প্রথম ভিউ পয়েন্টটাতে আমরা এখন চলে এসেছি। একটা গাছের শিকড়ের উপর বসে এখানে খানিকক্ষণ জিরিয়ে নিচ্ছি। এটা একটা স্টেপ বাই স্টেপ ক্লাইম, আর কিছু স্টিপ পার্টসও আছে এর মধ্যে, তাই উপরে উঠতে গিয়ে মাঝে মাঝে একটু টায়ার্ড হয়ে পড়ছি। আমার সানস্ক্রিন গুলো কিরকম গলে গলে পড়ছে রে। মনে করিস না কালো জামাটার উপর সাদা দাগ হয়ে যাচ্ছে। চলো, এসে গেছি। তারপরে বিভৎস হিউমিডিটি এখানে, প্রচন্ড গরম, গরমের থেকেও বড় কথা হিউমিড। আবার শুরু করলাম হাঁটতে, আর দেখতে দেখতে আমাদের নেক্সট ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এসে গেছি। দেখো সামনে। আরে বাস, এখান থেকে এবার আমরা নিচে নামবো? না না, আমাদের যাওয়ার জায়গা এদিক থেকে দেখছি। ও আচ্ছা, কি সুন্দর সমুদ্রটা। এই বেসিক্যালি ওইখানটায় গিয়ে পা ঝুলিয়ে বসতে হবে। ওইখানটাতে? দাঁড়া, এইখানটাতে। না না না, আমি আর যাবো না। এইখানটাতে না না না, আমার ভয় লাগে। আমি এখান থেকেই ভালো দেখছি। দারুণ এই ভিউটা। পাহাড়গুলো কিরম আকাশের সঙ্গে মিশে গেছে না, দারুণ লাগছে। হাইক করতে করতে ফাইনালি আমরা চলে এসেছি এই পাহাড়টার চূড়োতে। এই মাউন্টেন টপের ভিউ পয়েন্টটা থেকে হরাইজন আর কোস্ট লাইনের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। হ্যাঁ, ওদিকে যাওয়ার জায়গা আছে।
কোনটা ফুকেট? এইটা ফুকেট? বালি? এটা বালি। আর ওটা কি? পাটায়। ভালোই। হ্যাঁ, নীল সমুদ্র, সবুজ রঙের জঙ্গল আর তার সাথে পাহাড়ের যে কন্ট্রাস্টটা সেটা সত্যিই চোখে পড়ার মতো। সবকিছু মিলিয়ে ঠিক যেন একটা পোস্ট কার্ডের মতোই। দারুণ। উপরে উঠতে গিয়ে অল্প একটু কষ্ট হলেও এখন উপরে উঠে মনে হচ্ছে যে এই হাইকটা সত্যিই ওয়ার্থ। এতক্ষণ ধরে আমরা সমুদ্রটাকে দেখছিলাম একদম কাছ থেকে, কখনো বিচে দাঁড়িয়ে বা কখনো গাড়িতে যেতে যেতে, কিন্তু এই একই সমুদ্রকে এখন পাহাড়ের চূড়া থেকে দেখতে পেয়ে পার্সপেক্টিভটাই বদলে গেছে। দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে নেচার কতটা কাম আর কতটা ভাস্ট। জলটা একদম নীল, এরকম জলের কালার আমি কোথাও দেখিনি। সবজি নীল। হ্যাঁ, পাহাড়ের উপরটাতে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে এতটা হাইক করে ওঠার যে ক্লান্তি সেটা কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে গেছিল। যে পথে আমরা হাইক করে উপরে উঠেছিলাম এখন সেই রাস্তা ধরেই এখন আমরা আবার নিচে নামছি। কিন্তু গলায় ব্যথা হচ্ছিল, কি বলছি বুঝতে পারছো? মানে গলায় ব্যথা করছে আবার কান্না পাচ্ছে। আমি কান্না করলে যেরকম ফিলিং হয়, দুঃখ দুঃখ গলায় ব্যথা হচ্ছে। ফেরির সেই ট্রমাটিক এক্সপিরিয়েন্সের কথা আমরা ভুলতে পারিনি, আর ফেরার সময়ও সেটা নিয়েই কথা বলছিলাম। চিরিয়াতাপুর বিচে এখন বেশ ভিড়, তার কারণ এটা যেহেতু একটা সানসেট বিচ, সবাই জড়ো হয়েছে সানসেট দেখার জন্য। আমরা যদিও এখানে বেশিক্ষণ আর দাঁড়াতে পারবো না, কারণ এর মধ্যে আমাদের গাড়ি এসে গেছে আর আমাদের যেতে হবে আমাদের নেক্সট জায়গায়। এরপরে আমরা কি করলাম আর কোথায় গেলাম সেটা তাহলে নেক্সট ব্লগে শেয়ার করব। সবাই ভালো থেকো, খুব শিগগির আবার দেখা হবে। আর ফিউচার ভিডিওস দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।